নমস্কার, আমি ডায়েটিশিয়ান তামান্না সরকার। নিউট্রাল মন্ত্রার পক্ষ থেকে আরও একটি নতুন এপিসোড, নতুন একটি লাইভ সেশনে সকলকে স্বাগতম। আজকে আমি কথা বলবো খাদ্য সংক্রান্ত এবং পথ্য সংক্রান্ত কিছু সত্য এবং শ্রুতি, অর্থাৎ মিথস অ্যান্ড ফ্যাক্টস অ্যাবাউট ডায়েট, এটা নিয়ে। হ্যালো, গুড ইভিনিং টু অল। ওকে, তো এইবার হচ্ছে এই জিনিসগুলো নিয়ে কেন আলোচনা করার প্রয়োজন হলো সেটাও ধীরে ধীরে আমি বলবো। আগামী দিনেও আমি এই চেষ্টাটাই রাখবো এবং এখনো যে চেষ্টা আমার থাকে যে সবাই একটু সচেতন হন। ডায়েট প্ল্যানের থেকেও সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যেটা হয় সেটা হচ্ছে লাইফস্টাইল, আমাদের দৈনন্দিন জীবনের ডিসিপ্লিন, হার্ডওয়ার্ক, ডেডিকেশন এবং হাউ কাম উই ফলো দিস থিংস। তো এই জিনিসগুলোই হচ্ছে আমাদের মেন অ্যান্ড মেজর রোল প্লে করে লাইফস্টাইলের ক্ষেত্রে। ডায়েট প্ল্যান পরবর্তী ক্ষেত্রে ঠিকঠাকভাবে করলে এসেই যায়, সেগুলোর কথা পরে হবে। জেনারেলি আমি যখন সেশন করি বা কোনো রকমের ভিডিও অ্যাওয়ারনেস রিলেটেড করে থাকি, সেই জায়গায় সবসময় আমি এমন কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করি যেগুলো আমাদের সামনেই তো থাকে বটে অবশ্যই, কিন্তু আমরা সেই দিকে খুব একটা নজর দিয়ে উঠতে পারি না। এবং তার ফলে যেটা হয় সেটা হচ্ছে মেটাবলিক ডিজিজেস, বিভিন্ন রকমের ফিজিওলজিক্যাল প্রবলেমস, সামটাইমস দেয়ার আর মেন্টাল প্রবলেমস অ্যান্ড সাইকোলজিক্যাল ডিসঅর্ডার টু। তো এই সূত্র ধরেই আমার প্রথম এবং প্রয়াস ছিল, এবং আগামী দিনেও সেই প্রয়াসটাই থাকবে, যাতে মানুষ একটু সচেতন হন এবং সেই সচেতনতার হাত ধরে তারা নিজেদেরকে সুস্থ রাখতে পারেন। আমি বেসিক্যালি হেলদি ব্যালেন্স ডায়েট প্রেসক্রাইব করে থাকি। কোনো রকমের ক্র্যাশ বা খুব যাদের তাড়াতাড়ি আছে, হাড়ি, খুব সহজে চটজলদি উপায় চান, সেই রকম কোনো রকম ব্যবস্থা আমার কাছে নেই, আর আগামী দিনেও হবে না। তো আজকে যেটা কথা বলবো, কারণ মিথস অ্যান্ড ফ্যাক্টস নিয়ে, এটার কারণটা একটু বলি। দৈনন্দিন জীবনে চলতে চলতে বা আমি যত পেশেন্ট কাউন্সেলিং করছি সেই জায়গায় আমরা একটা দেখতে পাই, আমার সঙ্গে অনেকে একমত হবেন, যে মানুষের মধ্যে প্রচুর মিথস রয়েছে, প্রচুর প্রচুর। তো সেই মিথসগুলোকে কাটানো দরকার, আর মিথসগুলো কাটলে তবে আমরা সত্যটা জানতে পারবো, এবং সত্যটা জানলে তবেই কিন্তু লাইফস্টাইলে অ্যাপ্লাই করব। আমরা কিছু পার্টিকুলার খাদ্য সংক্রান্ত ভ্রান্ত ধারণাকে বশবর্তী করে এগিয়ে যাই এবং মনে করি এখান থেকে আমাদের ফল খুব ভালো আসে। অ্যাকচুয়ালি সেটা হয় না। কম বেশি সবকিছুই আমাদের জীবনে দায়ী আছে। তো সেইগুলো নিয়েই আজকে কথা বলবো। যদি কারোর কোনো কোয়েশ্চেন থাকে বা কোয়ারি থাকে তাহলে কমেন্ট বক্সে একটু লিখবেন। অনেকেই অনেক কিছু জানতে চান, অনেক রকমভাবে আমি বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস রিলেটেড পোস্ট অ্যান্ড ভিডিও অ্যান্ড রিলস দিয়ে থাকি। এই গ্রুপেও অনেক আছে, চেক করে দেখতে পারেন। তো সেই জায়গায় অনেকে অনেক ধরনের কোয়েশ্চেন করেন, কোয়ারি করেন। তো সেই কোয়ারিগুলোর সূত্র ধরেই বলতে পারেন যে আজকের এই উপস্থাপনা। আচ্ছা, তো আমি কিছুদিন আগে একটা ছোট শর্ট ভিডিও করেছিলাম, যেখানে আমরা বাইরে থেকে কি কি খাবার খেতে পারবো সেই সম্পর্কে কিছু কথা বলা আছে। এবার সেখানে সেটা চেক করলেই দেখতে পারবেন আপনারা সবাই। অপশনসগুলো খুব ইজি, কিন্তু আমরা বাইরে গেলে খুব দুবিধাতে পড়ে যাই যে কি করব কি করব না। তো এইগুলো নিয়ে বলা আছে। এবার এইখানে সূত্র ধরেই, তারও আগে একটি আমি সেশন করেছিলাম, সেখানেও কিছু বলা আছে। আজকে শুধুমাত্র কয়েকটা মিথস অ্যান্ড ফ্যাক্টস তুলে ধরবো, এক এক করে বলছি, এবং সেই জায়গা কোনটা শ্রুতি এবং কোনটা সত্য, আসল ফ্যাক্টটা কি সেটাও আমি তুলে ধরার চেষ্টা করব। আর এই রিগার্ডিং যদি কারোর কোনো কোয়ারি থাকে তাহলে তারা একটু জানাতে পারেন, আমি সেই সম্পর্কিত উত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, ফার্স্ট অফ অল যেটা বলবো, প্রথমেই হচ্ছে ওয়েট লসের ক্ষেত্রে দুটো জিনিস চলে আসে। এক হচ্ছে চিয়া সিড, আর 2 নাম্বার হচ্ছে গরম জলে লেবু মধু। দুটোই হচ্ছে মিথ, দুটোই শ্রুতি, আমরা শোনা কথা, যেটা অ্যাকচুয়ালি কোনো ফ্যাক্ট বা কোনো সায়েন্টিফিক রিজন নেই। এইবার এখানে প্রশ্ন হয়, তাহলে কেন গরম জলে লেবু মধু খেতে বলা হয় বা মানুষ খেয়ে আসছেন? আর একটা প্রশ্ন থেকে যায় যে চিয়া সিড তো ওয়েট লসই করায়, তাহলে কেন নয়? একটা একটা করে উত্তর দিই। ফার্স্ট হচ্ছে চিয়া সিডস বা চিয়া বীজ ওমেগা 3 রিচ
ফাইবার রিচ, আয়রন রিচ একটি অত্যাবশ্যকীয় খাদ্য উপাদানের মধ্যে পড়ে যায়, সিডসের কোয়ালিটিতে পড়ে, অর্থাৎ অয়েল সিডে পড়ে। সিডস আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজন আছে, কারণ সিডস থেকে আমরা ওমেগা 3 পেয়ে যাই। আর যারা ভেজ হন বা যারা ভেজিটেরিয়ান হন তারা যদি একটু প্রোটিন সোর্স খুঁজতে চান তাহলে সিডস তাদের জন্য উপকারী হয়। যারা কনস্টিপেশনে ভুগছেন তাদের জন্য সিডস উপকারী হয়। অনেক সময় দেখা গেছে আয়রন ডেফিসিয়েন্সি, ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি, হরমোনাল ইমব্যালেন্স, এইগুলোতেও কিন্তু সিডস অনেক সময় মিরাকেল রেজাল্ট দিচ্ছে। কিন্তু তার মানে এই নয় চিয়া সিডস বা অন্যান্য যে সিডস আছে সেগুলো ওজন কমিয়ে দেবে। একটা কথা মাথায় রাখবেন, কোনো পার্টিকুলার জিনিস কিন্তু আপনার ওজনকে বাড়াবেও না, আর কোনো পার্টিকুলার জিনিস কিন্তু আপনার ওজনকে কমাবেও না। ওকে, তো এইবার হচ্ছে চিয়া সিডস নিয়ে তাহলে এই মিথসটা কেন তৈরি হয়? তার কারণ হচ্ছে চিয়া সিডস হচ্ছে যেহেতু হাই ফাইবার ডায়েট, যখন আমরা অতিরিক্ত ফাইবার রিচ খাদ্য খেতে থাকবো তখন আমাদের স্টমাক ফুল হয়ে যায়, মানে অন্য কোনো খাবার খাওয়ার দিকে ইচ্ছা বা প্রবণতা থাকে না, খিদেও থাকে না। সেই জন্য এইটা সূত্র ধরে একটা শ্রুতি বা মিথ প্রচলিত আছে যে এটা খেলে ওয়েট লস হয়। অ্যাকচুয়ালি ওয়েট লস হয় না। যখন আমরা কম খাবো তখন কি হচ্ছে, আমরা দৈনন্দিন আমাদের যে রিকোয়ারমেন্ট আছে, আরডি আছে, সেটার কম খাচ্ছি। তো এই ধরনের খাদ্য উপাদান যদি বিশেষ করে ফাইবার রিচ খেতে থাকি তাহলে আমাদের রক্তে গ্লুকোজের মাত্রাটা কমে যায়। যদি ব্লাড গ্লুকোজের মাত্রা বেড়ে যায়, জেনারেলি যে কোনো খাবার খেলেই আমাদের ব্লাড গ্লুকোজের মাত্রা বাড়ে, আমি কিন্তু ডায়াবেটিস বলিনি, আমি ব্লাড গ্লুকোজের মাত্রা বলছি। তো ব্লাড গ্লুকোজ লেভেল যে কোনো খাবার খাবার পরেই বেড়ে যায়, এবং সেটাকে যাতে কম করা হয় এবং রক্ত থেকে গ্লুকোজ, মানে গ্লুকোজটা পরবর্তী ক্ষেত্রে গ্লাইকোজেন হয়ে আমাদের লিভার অ্যান্ড মাসেলে গিয়ে ডিপোজিট করবে, যেহেতু আমরা প্রাণী দেহ, অ্যানিমাল, তো সেই জন্য। তো এই প্রসেসটাকে ডিলে করার জন্যই হচ্ছে ফাইবার রিচ খাদ্যগুলো খেতে বলা হয়। সিমিলারলি সেম মেকানিজম কাজ করে হচ্ছে ডায়াবেটিসের ক্ষেত্রে। যেহেতু তাদের ক্ষেত্রে হাই ব্লাড গ্লুকোজ, মানে আমাদের যতটুকু হওয়া দরকার ব্লাড গ্লুকোজ তার থেকে নর্মাল রেঞ্জের থেকে আরো এগিয়ে যায় বা বেড়ে যায়, তখন তাদেরকে কমানোর প্রয়োজন হয়, সেটাও ফাইবার করে থাকে। কিন্তু উচ্ছে সেদ্ধ খেলেই যে ডায়াবেটিস কন্ট্রোল হয়ে যাবে তা নয়, আবার চিয়া সিডস খেলেই যে ওজন কমে যাবে তা নয়। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে ব্যালেন্স করা, এবং আমরা কি রকম ভাবে জিনিসটাকে সাজাচ্ছি, আমাদের প্লেটটাকে কিভাবে ডেকোরেট করছি, এবং ফাইবারটাকে যথাযথ পরিমাণে রাখছি কি না, এটা হচ্ছে মেন ফ্যাক্টর। ঠিক এই কারণেই এটা একটা মিথ। কিন্তু তাহলে কি চিয়া সিডস খাবো না? ইয়েস, অবভিয়াসলি খাওয়া যাবে, কিন্তু সেটা অনেক অনেক পরিমাণে নয়। আমি দেখেছি বিভিন্ন রকম মানুষের বিভিন্ন ধরনের ওই যে মিথস থাকে, এবং যে কোনো যা খুশি খাবারের সাথে এবং যখন তখন চিয়া সিডস খেতে আরম্ভ করে দিচ্ছেন, এবং তার ফলে যেটা সমস্যা হয়ে যায় সেটা হচ্ছে গাট হেলথ ইস্যুস। তো গাট হেলথ ইস্যুস এসেই যায় হাই ফাইবার ইনটেক করার জন্য। হাই ফাইবার যদি আপনি ইনটেক করেন, আপনাকে মনে রাখতে হবে জল কিন্তু বেশি খেতে হবে সেই ফাইবারটাকে ইউটিলাইজেশনের জন্য। তো আমরা যে শুধু চিয়া সিডস থেকেই ফাইবার পাবো তা তো নয়, রাগি আছে, কিনোয়া আছে, আটার রুটি, হোল হুইট ফ্লাওয়ার, ওটস, বার্লি, রাই, এগুলো থেকে আমরা কিন্তু পেয়েই যাই। সব থেকে বড় ব্যাপার হচ্ছে গ্রিন ভেজিটেবলস, লিফি ভেজিটেবলস, ফ্রুটস, হোল ফ্রুট, নট জুস, এগুলো থেকেও আমরা এনাফ কোয়ান্টিটিতে ফাইবার পেয়ে যাই। ডেটস বা খেজুরেও কিন্তু ফাইবার থাকে। তাই চিয়া সিডস এর হাইপটা জাস্ট একটা হাইপ, এবং এটাতে কোনো ধরনের সত্যতা নেই। তবে হ্যাঁ, চিয়া সিডস তাহলে কেন খাবো? আমরা যদি ভেজ প্রোটিন চাই, আমরা যদি ফাইবার চাই, আমরা যদি ওমেগা 3 চাই, আমরা যদি আয়রন চাই, আমরা যদি ক্যালসিয়াম চাই, ম্যাগনেসিয়াম চাই, তাহলে অবশ্যই চিয়া সিডস রাখবো। বাট হরমোনাল ইমব্যালেন্সে চিয়া সিডস খুব একটা কার্যকরী হয় না। যাদের ডায়াবেটিস আছে তারা ভালো উপকার পাবেন, আর যারা নর্মালি একটু সিডস রাখতে চাইছেন যে আমি একটু খাবো, তার জন্য রাখতে পারেন। কিন্তু মনে রাখতে হবে সিডস কিন্তু নগণ্য হতে হবে। আমি চিয়া সিডস নিয়েও একটি ভিডিও দিয়েছি, চেক করে দেখতে পারেন, এখানে আছে। তো এটা গেল ফার্স্ট। নেক্সট আসি গরম জলে লেবু মধু। দিস ইজ আ ডেডলি কম্বিনেশন। ফার্স্ট অফ অল, লেবু মানে অ্যাসকর্বিক অ্যাসিড, ভিটামিন সি, আর এর মধ্যে সাইট্রিক অ্যাসিডও থাকে, অর্থাৎ অ্যাসিডিক ইন নেচার। এরপরে এর মধ্যে জল দেওয়া হচ্ছে, এবং জলটা কি থাকছে, তার মধ্যে থাকছে হচ্ছে গরম মানে উষ্ণ বা লিউকওয়ার্ম ওয়াটার। এইবার আমরা সবাই জানি ছোটবেলার পড়াশোনা যে ভিটামিন সি উচ্চ তাপমাত্রায় নষ্ট হয়ে যায়। তো যখনই আপনারা গরম জলে লেবু দিয়ে দেবেন,
তখনই প্রথম যে সমস্যাটা হবে সেটা হচ্ছে ভিটামিন সি একেবারেই নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, তো ভিটামিন সি আপনারা পাবেন না। তাহলে গরম জলটা খেয়ে কি লাভ? আপনি যদি স্বাদ বদল করতে চান, যে আমি টক খেতে চাইছি বা গরম জলে আমার ফ্লেভারটা ভালো লাগছে, অনেকে লেবু চা খায় ওই গরম জলেই আর কি, লিকার টি এবং তার সাথে লেবু, যদি ফ্লেভার ভালো লাগে তাহলেই খাবেন, কিন্তু এখান থেকে কোনো রকমের হেলথ বেনিফিটস পাবেন না। এটা নেক্সট হচ্ছে মধু। মধু কোনো ধরনের সুপারফুড নয়, মধুর মধ্যে আছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট। তাহলে মধুকে কেন সুপারফুড বলা হয়? কারণ মধুর মধ্যে হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট যতটা না থাকে তার থেকেও বেশি পরিমাণে থাকে কিছু পার্টিকুলার ভিটামিনস, এবং সব থেকে বেশি যেটা থাকে সেটা হচ্ছে গ্লুকোজ অ্যান্ড সুক্রোজ। তার মানে হচ্ছে মনোস্যাকারাইড, অর্থাৎ একক শর্করা। মানে আমরা যাই খাবার খাই না কেন সারাদিনের মধ্যে, সেটা আস্তে আস্তে কাট ডাউন হয়ে বা ইউনিটে যদি বলি 1 ইউনিটে পরিণত হয়, সেটা গ্লুকোজে পরিণত হয়। আর সুক্রোজটা চিনির সুগার, ইক্ষ শর্করা, তো ওটাও কিন্তু মধুতে থাকে। তাহলে কেউ যদি ফ্রি সুগার খেতে চান তারা মধু খাবেন। এইবার আমাকে বলুন, যদি ভিটামিন সিও নষ্ট হয়ে গেল, আবার মধুতেও এত সুগার রয়েছে, তাহলে সেটা কি করে ওজন কমাতে সাহায্য করতে পারে? তো বেসিক্যালি দিস ইজ আ মিথ। এবার অনেকে এটা খেয়ে আসছেন, অনেকে প্রশ্ন করতে পারেন, আমি তো খেয়ে আসছি, কিন্তু আপনারাই বলুন যে লেবু মধু খেয়ে জলে, বিশেষ করে উষ্ণ জলে, কোনো লাভ হয়েছে কিনা সেটা একটু বলা দরকার। তাহলে এইটার অ্যাকচুয়াল বেনিফিটস কি? বেসিক্যালি বেনিফিটস বলতে সেইভাবে নেই, কিন্তু আপনারা যদি ওই যে খেতে চান, পছন্দ করেন, টেস্ট ভালো লাগে, খেতে পারেন, কিন্তু আদারওয়াইজ কোনো হেলথ বেনিফিটস পাবেন না। আর যদি তাতেও খেতে চান তাহলে আমি বলবো যে একটু যদি বেটার ওয়েতে খান তাহলে ভালো হয়। সেটা হচ্ছে গরম জল না দিয়ে প্লেন ওয়াটার মিশিয়ে খান। অনেকেই আমার কাছে যারা এসেছেন, বিশেষ করে অফলাইনেও অনলাইনেও অনেকে বলেন, কনসালটেশনের থ্রু দিয়ে অনেকেই বলেন কি যে আমি লেবু জলটা খেতে পছন্দ করি। তার মানে সেটা তার হ্যাবিট, সেটা তার লাইকস অফ ফুডের মধ্যে একটা, বা সেটা তার প্রায়োরিটি, সেটা তার মুড এনহ্যান্সিং করে, হোয়াট এভার ইট ইজ, বা সে তাই মনে করে যে এটা খেলে বুঝি আমার ভালো হবে। এইটার সাথে হচ্ছে সাইকোলজিক্যাল একটা এফেক্ট জুড়ে থাকে। যদি আমার মন বলে যে এটা খেলে ভালো, তাহলে আপনি খান, কিন্তু হেলথ বেনিফিট আসবে না। তো তখন আমি তাদের বলে দিই, হ্যাঁ ঠিক আছে লেবু জল খান, কিন্তু প্লেন ওয়াটারে লেবু জল খেতে হবে, কিন্তু লেবুর রসটুকু দিয়েই খেতে হবে। লেবুর সমেত, অর্থাৎ লেমন জেস্ট, এটা যদি আমি জলের মধ্যে ফেলে দিই সেটা কিন্তু আবার প্রবলেম হয়ে যায়। কারণ লেবুর যে খোসা বা জেস্ট, তার গায়ে লেবু জেস্টের একটা কিন্তু এসেন্সিয়াল অয়েল থাকে, সেই অয়েলটা দিয়ে অনেক ধরনের জিনিস তৈরি হয়। যে কোনো ধরনের কোনো কি বলবো অ্যারোমাথেরাপির জন্য ইউজ হয়, বা আমরা যদি স্যালাড ড্রেসিং করি, বা অনেক সময় আমরা একটু কি বলবো স্যালাড ছাড়াও যে কোনো খাবারে যদি টেস্ট এনহ্যান্স করতে চাই, তার জন্য জেস্ট ঠিক আছে, বাট যখনই গোটা লেবুর খোসা সহ ওর মধ্যে ডুবিয়ে দেবেন সেই ক্ষেত্রে কিন্তু টক্সিসিটি বেড়ে যায়। তাই খাবারটাকে প্রপার ওয়েতে খাওয়া খুব প্রয়োজন। ওকে, আচ্ছা, তো এই সমস্যাগুলো আমাদের মিথস অ্যান্ড ফ্যাক্টস এর মধ্যে রয়ে যাচ্ছে। আর এটা ছাড়া আর একটা প্রবলেম হয়, যারা গরম জলে লেবু মধু খান তাদের ক্ষেত্রে যে কি প্রবলেমটা হয় সেটা হচ্ছে খালি পেটে উঠেই বেশিরভাগ মানুষ দেখা গেছে খাচ্ছেন। তার মানে খালি পেট, অর্থাৎ এমটি স্টোমাক, ঘুম থেকে ওঠার পরে জেনারেলি আমাদের স্টোমাক অ্যাসিড রিলিজ হওয়া শুরু হয়, অর্থাৎ এই সময় গাট ভীষণ রকমভাবে অ্যাসিডিক থাকে, অর্থাৎ হাইলি অ্যাসিডিক। কারণ এখনো পর্যন্ত আমরা কোনো খাবার খাইনি, ব্রেকফাস্ট করিনি। ফাস্টিংটাকে ব্রেক করা হয় যে মেজর মিল বা খাবার দিয়ে, সেটাই হচ্ছে ব্রেকফাস্ট। তাহলে ব্রেকফাস্টের আগে যদি কেউ লেবু মধু গরম জল ইত্যাদি খেতে থাকেন, প্রথমেই যেটা হবে সেটা হচ্ছে গাট হেলথ ইস্যুস। যাদের ক্ষেত্রে অ্যাসিডিটির সমস্যা আছে, যাদের গাট হেলথ ইস্যুস আছে, আইবিএস আইবিডির প্রবলেম আছে, বা ব্লটিং এর সমস্যা আছে, তাদের কিন্তু এগুলো বেড়ে যেতে পারে। আবার অনেকে এরকমও বলেছেন যে দীর্ঘদিন ধরে এইগুলো খাওয়ার ফলে তাদের ব্লটেড নেচার চলে আসে বা গাট হেলথ ইস্যুস হয়ে যায়। তো এই সমস্যাগুলোর জন্যই কিন্তু এটা একটা মিথস, এর কিন্তু কোনো হেলথ বেনিফিটস নেই। তো এইগুলো ক্লিয়ার হওয়া খুব জরুরি। নেক্সট, মিথস অ্যান্ড ফ্যাক্টসে আরো অনেক ব্যাপার আছে, তার মধ্যে একটা আরো খুব কমন জিনিস একটা বলি, সেটা হচ্ছে ডিম মানে হোল এগ, তার কুসুমকে বাদ দেওয়া। প্রচুর মানুষ আছেন যারা কখনো বলেন যে না আমি কুসুম খাবো না, আবার কখনো কেউ কেউ এটাও বলেন যে আমার ডাক্তার বারণ করেছে, কি না ডিমের কুসুমে কোলেস্ট্রল আছে। এইবার আমি একটু বলি, হাঁসের ডিম অবভিয়াসলি গাউট পেন, আর্থ্রাইটিস, ইউরিক অ্যাসিডের পেন,
বা অনেক সময় দেখা যায় গাউটি আর্থারাইটিস বা কিডনির প্রবলেম, সিকেডি যারা রয়েছেন বা একেআই তাদের ক্ষেত্রে প্রবলেম করে। অনেক সময় ব্লটেড ফিল হয়, কারণ হচ্ছে হাঁসের ডিমের ফ্যাট পার্সেন্টেজ বেশি, প্রোটিন পার্সেন্টেজ বেশি, হাঁসের ডিম আকারে একটু বড় হয়, মানে ওজনে ভারী হয় ওকে, তো সেই জন্য কিন্তু অনেক সময় এদের ক্ষেত্রে সমস্যা আসে। বাট আপনি যখন একটা মুরগির ডিম বা একটা পোলট্রি এগ খাবেন, সেই জায়গায় তার ওজন থাকে মোর অর লেস 50 to 55, 57 আপ টু 57ও আসে না, 55। তো 55 গ্রাম একটা ডিমের মধ্যে খোসাটা বাদ দিয়ে সাদাটা অর্থাৎ অ্যালবুমিন পার্ট আর ভিতর থাকছে গ্লোবিউলিন পার্ট অর্থাৎ কুসুমটা, ইয়ক পোর্শন, যেখানে কিনা প্রোটিন তো থাকেই, ফ্যাটসও থাকে, কিন্তু সেটা হেলদি ফ্যাট থাকে, এইটা মনে রাখতে হবে। এইবার যদি আমি সাদাটা বাদ দিয়ে কুসুমটাকে শুধু ধরি, খুব জোর যদি ওয়েট হিসাবে বলি তাহলে 10 to 15 গ্রামস, এতটাও আসবে না, মোরাললেস এর মধ্যে থাকবে। তাহলে আপনি যখন বাইরে জাঙ্ক ফুড খাচ্ছেন বা আপনি এক্সারসাইজ না করছেন, বাড়িতে অয়েল কনজাম্পশন অনেক বেশি, অয়েল কনজাম্পশন নিয়েও আমার একটি ভিডিও আছে, চেক করতে পারেন, এখানেই দেখতে পাবেন। যখন বেশি মিল্ক প্রোডাক্ট বা কাউ মিল্ক বা হোল মিল্ক খাচ্ছেন, পনির খাচ্ছেন, অনেক সময় দেখা যায় ফ্যাটি ফিশ বা মাছের তেল দিয়ে কোনো রান্না হচ্ছে, পুঁই শাক, এরকম ধরনের শাক এইসব রান্না হচ্ছে, সেগুলোতেও কিন্তু ইকুয়ালি আপনার কোলেস্টেরল থাকে। তাহলে ডিমের কুসুম এত শত্রু কেন? প্রথম কথা, কোলেস্টেরল আমাদের শরীরে প্রয়োজন আছে। কোলেস্টেরল হচ্ছে ফ্যাটের এস্টার। তো কোলেস্টেরল আর মেনলি টু টাইপস, গুড কোলেস্টেরল অ্যান্ড ব্যাড কোলেস্টেরল, মানে এইচডিএল এবং এলডিএল। এবার এলডিএল এর মধ্যে কি, পুরো কথাটা যদি বলি তাহলে লো ডেন্সিটি লাইপোপ্রোটিন, অর্থাৎ যে লিপিড প্লাস প্রোটিন অর্থাৎ লাইপোপ্রোটিনটা খুব কম ডেন্সিটিতে রক্তে মিশে যাবে, মানে মিশতে খুব তাড়াতাড়ি, সেটা কিন্তু খারাপ। কিন্তু যেটা হাই ডেন্সিটি, ঘনত্ব বেশি, সেটা আমাদের জন্য গুড, অর্থাৎ গুড ফ্যাট। তাহলে এইচডিএল আর এলডিএল এর তফাৎটাকে বুঝতে হবে। ফ্রি অয়েলের সোর্স, একটা তেলে ভাজা খেয়ে নিলাম, একটা বেসন বড়া খেয়ে নিলাম, আজকে তো ভেজ তাই আজকে বাড়িতে না ফুলুরি হয়েছে, আজকে না বেসন বড়া হয়েছে, দ্যাট ইজ ব্যাড কোলেস্টেরল, ডিমের কুসুমটা নয়, এটা বুঝতে হবে। আর 10 to 15 গ্রামস মানে শুধুমাত্র কুসুমটার ওজনটাই 10 to 15 গ্রামস, এর মধ্যে বা কোলেস্টেরল যতটা থাকবে সেটা ক্যালকুলেটেবল। আর এটা মনে রাখবেন, আমাদের মানব দেহের 350 নিচে কোলেস্টেরল রাখলেই চলে। এখন আপনি কি করে জানলেন যে আপনি ওই ডিমের কুসুমটা থেকে 350 উপরে চলে যাচ্ছেন? তো সেটার কাজ ডায়েটিশিয়ানদের, তাদের হাতে ছেড়ে দিন। এটার ক্যালকুলেশন কিন্তু কোনো ডক্টর আপনি নিজে করতে পারবেন না, গুগল ঘেটে বিভিন্ন অ্যাপ খুঁজে অসম্ভব, জাস্ট পারবেন না, ঠিক আছে? একটা মোরাললেস আইডিয়া পেতে পারেন, কিন্তু সেটা পারবেনই না, কারণ আরডিএ ক্যালকুলেশন আপনারা জানবেনই না। তো সেই জন্য সেই ধারণাটা বা সেই দায়িত্বটা একজন এক্সপার্ট ডায়েটিশিয়ানকে দিয়ে দিন, তারাই করে দেবে। কিন্তু ডিমের কুসুম মানেই খারাপ নয়, তো এটা একটা অবভিয়াসলি মিথ। নেক্সট হচ্ছে, এবার যদি কেউ দিনে 5 থেকে 6টা ডিম খায় তাহলে তার কোলেস্টেরল বাড়বে। কেউ যদি একটা ডিম খায় বা এরকম কোনো সিচুয়েশন মানে হলো যে তাকে বাইরে যেতে হয়েছে, বা বাইরে নাও গিয়ে বাড়িতেও এরকম একটা সিচুয়েশন হয়েছে যে ডিমটা 2টো খাওয়া হয়ে গেছে, অ্যাডাল্টের জন্য আমি বলছি, কিন্তু বাচ্চাদের জন্য নয়, বাচ্চাদের ডোজগুলো আলাদা হবে, অ্যাডাল্টদের আলাদা হবে, মেল আলাদা হবে, ফিমেল আলাদা হবে। তো কোনো অ্যাডাল্ট ব্যক্তিও যদি পোলট্রির এগ বা মুরগির ডিমও যদি কেউ 2টো খায় তাতেও প্রবলেম হয় না। বাট ইয়েস, যদি কেউ মাছ, মাংস, ডিম একসাথে খায় তাহলে তাদের প্রবলেম হবে। আপনি কতটা খাচ্ছেন, কি পরিমাণে খাচ্ছেন, কোন টাইপ অফ প্রোটিন, কোন টাইপ অফ কোলেস্টেরল ইনটেক করছেন, সেটা ম্যান্ডেটারি। তো অবভিয়াসলি দিস ইজ আ মিথ। ওকে, তো এরকম প্রচুর প্রচুর মিথস রয়েছে। আর একটা কথা, চিয়া সিড সম্পর্কে একটু বলা দরকার। কিছুদিন আগে একজন প্রশ্ন করেছিলেন চিয়া সিডস কিভাবে খাবো, সেখানে প্রচুর কোয়ারি এবং প্রত্যেকের আলাপ আলোচনা আমি দেখলাম। সেখানে সবাই সাজেস্ট করেছেন যে স্মুদি করে খেয়ে নাও, দুধ দিয়ে মিশে খেয়ে নাও, দই দিয়ে খেয়ে নাও, অ্যান্ড লাইক দ্যাট। কিন্তু মনে রাখতে হবে, দেয়ার ইজ ইন্টারাকশন কল্ড নিউট্রিয়েন্ট রিয়াকশন। যেরকম ভাবে ফুড অ্যান্ড ড্রাগ ইন্টারাকশন হয়, ড্রাগ অ্যান্ড ড্রাগ ইন্টারাকশন হয়, সিমিলারলি নিউট্রিয়েন্ট ইন্টারাকশন ইজ দেয়ার। মানে পার্টিকুলার একটা নিউট্রিয়েন্ট অন্য আরেকটি পার্টিকুলার নিউট্রিয়েন্টের অ্যাবজর্পশনে
সমস্যা করে, মানে শোষণে বাধা দেয়। আমরা যে খাবার খাচ্ছি সেই খাবারগুলোর 5টা প্রসেসে আমাদের শরীরে অ্যাসিমিলেট হয়। ফার্স্ট ইজ ইনজেকশন, অর্থাৎ খাদ্য গ্রহণ। খাদ্য গ্রহণ না করলে পুষ্টি হবে না। নেক্সট হচ্ছে গৃহীত খাদ্যের পরিপাক, দ্যাট ইজ ডাইজেশন। ডাইজেস্ট হতে হবে। কোনো খাবার খেলাম, ডাইজেশনই হলো না, গাট হেলথ ইস্যুস হয়ে গেল, সেই ক্ষেত্রে সমস্যা আসবেই। সবসময় কিছু কিছু মানুষ কমপ্লেন করেন আমার অ্যাসিডিটি, আমার গ্যাস, আমার ব্লটিং। তার কারণ হচ্ছে তার ডাইজেশন ক্যাপাবিলিটি বা ডাইজেশন প্রসেস ইজ নট সো ওকে বা গুড টাইপ অফ নয়। তো এইগুলো প্রবলেম তাদের আসবে। থার্ড স্টেপ হচ্ছে অ্যাবজর্পশন, অর্থাৎ শোষণ। যে খাবার আমি খাবো সেটা পরিপাক বা পাচিত হওয়ার পরে তাকে শোষিত হতে হবে। কোথায়? আমাদের ক্ষুদ্রান্ত মানে ইন্টেস্টাইনে, ল্যাকটিয়ালে। যদি শোষণ না হয়, অ্যাবজর্পশনে ডিসরাপশন আসে, তাহলে কিন্তু কোনো খাবার থেকেই আমরা তার যে গুণাগুণ বা তার যে নিউট্রিশনাল ফ্যাক্টস সেইগুলো আমরা পাবো না, বা নিউট্রিশনাল যে পুষ্টি, এক কথায় বলতে গেলে পুষ্টিটা আমরা পাবো না। পৌষ্টিক যে উপাদানগুলো সেগুলো পাওয়া যায় না। ওকে, নেক্সট স্টেপ হচ্ছে অ্যাসিমিলেশন মানে আত্তীকরণ। অর্থাৎ আমাদের তো দুই ধরনের সার্কুলেটরি সিস্টেম থাকে, একটা হচ্ছে আমাদের ব্লাড, একটা হচ্ছে লিম্ফ। তো ব্লাডও পৌঁছায়, আবার লিম্ফ মানে লসিকাও পৌঁছায়। তো রক্ত আর লসিকার মাধ্যমে প্রত্যেকটা কোষে, আমরা হচ্ছে বহুকোষী জীব, প্রত্যেকটা আমাদের কোষ অনেক অনেক আছে, গোনা যাবে না এমন কোষ আছে, সেই কোষের ভিতরে ভিতরে প্রোটোপ্লাজমের ভিতরে যেতে হবে। তাহলে সেই অ্যাসিমিলেট করতে কিন্তু আগে শোষণ হতে হবে। অ্যাসিমিলেট হলো, এই 4টে প্রসেস হয়ে যাবার পরে আমাদের কিন্তু এক্সক্রিট করতে হবে বা বহিষ্করণ করতে হবে, মানে মল মূত্র, ঘাম, সেবাম, ইউরিয়া সাইকেল রয়েছে, বিটা অক্সিডেশন আছে, প্রত্যেকটা অর্গানের সঙ্গে নিযুক্ত। এটাই হচ্ছে আমাদের ডিটক্সিফিকেশন। কেউ যদি কনস্টিপেশনে ভোগে, কেউ যদি ইউরিন আউটপুটের সমস্যা হয়, কারোর যদি ঘাম নিঃসরণ না হয়, কারোর যদি সেবাম নিঃসরণ না হয়, মানে সিবেসিয়াস গ্ল্যান্ড থেকে সেবাম বের হচ্ছে না, বা দেখা যাচ্ছে তাদের ডাইজেশনের প্রবলেম, তাহলে বুঝতে হবে তাদের কিন্তু এক্সক্রিশন কোয়ালিটি ভালো নয়। তখন টক্সিন জমবে ভিতরে এবং আমাদের কিন্তু ফ্রি র্যাডিক্যালস, মুক্তমূলক, এগুলো ছড়িয়ে থাকবে বিভিন্ন কোষে। তখন সেখান থেকে বের করা কিন্তু খুব সমস্যা হয়ে যায়। তখন আমরা বলি অ্যান্টিঅক্সিডেন্ট খেতে হবে, ভিটামিন সি খেতে হবে, এই সবগুলো করি। কিন্তু যদি আপনার মানে গোড়ায় গলদ হয়ে বসে থাকে, তাহলে কোনো অ্যান্টিঅক্সিডেন্ট, কোনো ভিটামিন সি আপনাকে হেল্প করতে পারবে না। তো এই ফ্যাক্টগুলো বোঝা খুব দরকার। তাই এক্সক্রিশনও কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট, অর্থাৎ ইভাকুয়েট করতে হবে বডি থেকে। তার মানে কি, আমরা যদি ঠিকঠাক ভাবে অ্যাসিমিলেশন অর্থাৎ আত্তীকরণ এবং তার আগে স্টেপ শোষণ, অ্যাবজর্পশন না হয়, সেই ক্ষেত্রে প্রবলেম আছে। এখন চিয়া সিডসের সাথে যদি দই, দুধ, ছানা, পনির, পালং পনির, একটা খুব কি বলবো বহু যুগ থেকে চলে আসছে একটা ভীষণ হাইলি একটা, সবাই বলে যে পুষ্টিকর খাদ্য, খুব পরিচিত একটা খাদ্য। আর অ্যাকচুয়ালি মনে রাখবেন, পালং পনিরের মধ্যে পনির হচ্ছে ক্যালসিয়াম, পালং হচ্ছে হাই সোর্স অফ আয়রন। তো দুটো কোনোটাই অ্যাবজর্পশন হবে না। তার কারণটা কি? যে কারণটার জন্য চিয়া সিডস এবং দুধ বা চিয়া সিডস এবং দই অ্যাবজর্পশন হবে না, এটার একটাই কারণ, সেটা হচ্ছে ক্যালসিয়াম এন্ড আয়রন একে অপরকে শোষণ করতে পারে না। ক্যালসিয়াম আমি দিনের অন্য সময় খাবো, আয়রন দিনের অন্য সময় খাবো, কিন্তু দুটোকে একসাথে খাবো না। এটা মাথায় রাখতে হবে। এবার অনেকে বলবেন যে আমি তো এইভাবেই চলে এসেছি, কই আমার তো অসুবিধা হয়নি। আপনার অসুবিধা হবে না, কিন্তু আপনার শরীরে ক্যালসিয়াম এবং আয়রন অর্থাৎ মাইক্রো নিউট্রিয়েন্টস অর্থাৎ যে সমস্ত অনুপৌষ্টিক উপাদান, সেগুলো বডিতে রিচ করবে না। আয়রন ওষুধ খাওয়ার পরেও কেন আয়রন লেভেল মানে হিমোগ্লোবিন লেভেলটা ঠিকঠাক আসে না, কেন এত কিছু খাওয়া দাওয়া করার পরেও শরীরে দুর্বলতা যায় না, পেশি ক্লান্তি, মাসেল টায়ার্ডনেস, ফ্যাটিগ, অবসাদ যাকে বলে, এগুলো কেন যায় না? তার কারণ হচ্ছে আপনারা নিউট্রিয়েন্টগুলো ঠিকঠাক পরিমাণে এবং ঠিকঠাক ভাবে কনজিউম করতে পারেন না। সো দিস ইজ অলসো আ মিথ। তো এই এই জিনিসগুলোকে একটুখানি ঠিক রাখা জরুরি। আমরা কিভাবে খাবার খাচ্ছি সেটা হচ্ছে ম্যান্ডেটরি। কিভাবে খাচ্ছি থেকেও বড় ব্যাপার কিভাবে বানাচ্ছি সেইগুলো ম্যান্ডেটরি। নেক্সট একটা কথা বলি, সেটা হচ্ছে ভিটামিন সি নিয়ে এত হাইপ ওঠে। অ্যাকচুয়ালি ভিটামিন সিটা কি? ভিটামিন সি হচ্ছে ফ্যাট, আর আমাদের অ্যাকচুয়ালি দুই ধরনের ভিটামিন থাকে, ফ্যাট সলিবেল এবং ওয়াটার সলিবেল ভিটামিন। তো ওয়াটার সলিবেল মানে জলে গুলে যায় এমন কিছু ভিটামিন, তার মধ্যে দুটোই থাকে, বি কমপ্লেক্স অ্যান্ড সি। বি কমপ্লেক্সের মধ্যে B1 থেকে B12 এরকম 10টা মতো রয়েছে, আর সি আমাদের
একদম ফ্যাটের একটা কাটিং মেশিন আমরা বলতেই পারি, অ্যান্টিঅক্সিডেন্ট বলতে পারি, ফ্যাট আমাদের ওয়াটার সলিউবল ভিটামিন সেটাও বলতে পারি। তাহলে এই যে সমস্যাগুলো তৈরি হয় না, মিথসগুলো যে ভিটামিন সি খুব ভালো, ভিটামিন সি অনেকে সেরাম ময়শ্চারাইজার ইউজ করেন আর কি। এটা কেন করেন? কারণ হচ্ছে স্কিন হেলথের জন্য ভালো, টিস্যু রিপেয়ারিং এর জন্য ভালো। যদি আমাদের কখনো কোষ বা কলায় কোনো ক্ষত সৃষ্টি হয় বা ডেড স্কিন সেল এগুলো তৈরি হয় আর কি, এইগুলোকে কিন্তু কাট ডাউন করতে এবং আমাদের অ্যাডিপোজ টিস্যুর মধ্যে যে সমস্ত ফ্যাটস গুলো জমে আছে বা এক্সেস ফ্যাট, অবভিয়াসলি এক্সেস ফ্যাট জমে আছে, সেগুলোকে কিন্তু কাট ডাউন করতে মানে জমতে বাধা দেয়। তো এগুলো ভিটামিন সি কিন্তু করে, সেই জন্য ভিটামিন সির গুরুত্ব অনেকটা বেশি। আর মনে রাখতে হবে ভিটামিন সি ইটসেলফ অ্যান্টিঅক্সিডেন্ট। তো আমাদের শরীরে এই যে একটু আগে বললাম যে ফ্রি র্যাডিক্যালস গুলো জমছে বা মুক্তমূলক গুলো জমছে, সেইগুলোকেও কিন্তু কাট ডাউন করতে হেল্প করবে হচ্ছে ভিটামিন সি। কিন্তু ভিটামিন সি কে যদি আমরা ঠিকভাবে খাই বা ঠিকভাবে রান্নায় ব্যবহার করি তবেই হেল্প করতে পারবে, আদারওয়াইজ কিন্তু হেল্প করতে পারবেন না। আমরা সবাই জানি ভিটামিন সি ভীষণ হাইলি সেন্সিটিভ একটা মানে ভিটামিন, যেটার জন্য কিন্তু ভিটামিন সি সেরাম বা ময়শ্চারাইজার গুলো একটা কি বলবো ডার্ক শেডের কোনো বটল বা কৌটোর মধ্যে রাখা হয় যাতে ডাইরেক্ট সানলাইট না পড়ে। যে কোনো ধরনের এই সেরাম টাইপের আইটেমগুলোর গায়ে দেখবেন লেখা থাকেন যে প্লিজ কিপ অ্যাওয়ে ফ্রম সানলাইট। তার কারণটা হচ্ছে ওর মধ্যে যে মাইক্রোনিউট্রিয়েন্টস গুলো অ্যাড করা হয়েছে, সেটা হতে পারে নায়াসিনামাইড মানে B3, হতে পারে B6 পাইরোডক্সিন, হতে পারে ভিটামিন সি, এইগুলো অ্যাড তো করা হয় জেনারেলি স্কিন কেয়ার প্রোডাক্টে। তো সেইগুলো রোদের থেকে দূরেই রাখতে হবে, নাহলে ওগুলো তো হিট সেন্সিটিভ এমনি নষ্ট হয়ে যায়। এখন ভিটামিন সি পাওয়ার জন্য আমরা আমলকি খাচ্ছি, আমরা লেবু খাচ্ছি, আমরা মোসাম্বি খাচ্ছি, পাতিলেবুর রস তো চলতেই থাকে, কিন্তু মেজার সোর্সগুলো বাদ চলে যায়। যেমন আমলকি প্রত্যেক সময় আসে না, শীতের টাইমে ছাড়া তো আসে না। এবার বাজারে পাওয়া যায়, বাট ওটা কিন্তু কি বলবো মানে ওই পার্টিকুলারলি সিজনাল ফ্রুট হিসাবে হয় না। মানে ইন্ডিয়ান গুজবেরি কিন্তু শীতেই আসবে, তাহলে আমাদের ভিটামিন সি সাবস্টিটিউট খুঁজতে হয়। যেমন হচ্ছে কিউইতে ভালো রয়েছে, কিন্তু কিউই আমাদের এখানে খুব একটা হয় না। যে জায়গায় হয় সেই জায়গা থেকে কিউই খেলে ভালো, কিন্তু আমাদের সব থেকে হাইয়েস্ট সোর্স যেটা ইন্ডিয়ান যে কোনো ফল সবজির মধ্যে, সেটা তো এক তো আমলকি, সব থেকে বেশি পরিমাণে ভিটামিন সি আমলকিতে থাকে। লেবুতে জাস্ট কিচ্ছু থাকে না, ট্রাস্ট মি, খুব কম থাকে, ভীষণই কম। তার থেকে অনেক বেশি পরিমাণে কিন্তু থাকে হচ্ছে আমাদের একটা খুব মানে যেটাকে আমরা নেগলেক্ট করে যাই, সেটা হচ্ছে পেয়ারা, মানে ইন্ডিয়ান গোয়াভা, যেটা এর মধ্যে ভিটামিন সি এর মাত্রা অনেক বেশি। তো আমরা ভিটামিন সি খোঁজার জন্য লেবু, মোসাম্বি, বেদানা এগুলো করতে থাকি, কিন্তু পেয়ারা কখনো খাই না। তো পেয়ারাতে অ্যান্টিঅক্সিডেন্ট যা আছে, ভিটামিন সি তো আছেই, কিন্তু এর মধ্যে ফাইবারও কিন্তু আছে। তো সবকিছুর জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। তো এইগুলো আমরা বাদ দিয়ে ফেলি, অনেক দামি কিছু ফল খুঁজতে যাই, ওই যে বললাম দামি দামি প্রোডাক্ট এগুলো কিনতে থাকি, বাট যেগুলো বেসিক্যালি খুব হাতের কাছে পাওয়া যায় বা যেটা আমাদের একদম ঘরের কাছে পাওয়া যায় বলতে পারি, লো কস্ট ফুডও বলতে পারি এগুলোকে, বা এরিয়া বেসিসে যে ফুডগুলো পাওয়া যায় সেগুলোকে নেগলেক্ট করে থাকি আর কি। তো সেইগুলোর দিকে তাকানো একটু দরকার, সেইগুলোকে খাদ্য তালিকায় রাখা খুব প্রয়োজন হয়। তো ভিটামিন সি কাটিং মেশিন, ফ্যাটের কাটিং মেশিন হিসেবে কাজ করে, বাট সেটাকে ভুল উপায়ে করলে কিন্তু হয় না। যেমন গরম জলে তো বললাম, ডাইরেক্ট সানলাইটে বললাম, অর্থাৎ আমলকি কেটে রোদে শুকিয়ে দিলাম, ভিটামিন সি কিন্তু চলে যাবে। নেক্সট হচ্ছে অতিরিক্ত তাপমাত্রায় রান্না করছি, চলে যাবে। নেক্সট হচ্ছে যদি আমরা লঙ্কার মধ্যে থাকে, সেটাকেও আমরা খুব ছোট ছোট করে টুকরো করে বা কুচি করে, অনেকে তো এখন সিজার দিয়ে কাটাকাটি করেন আর কি, লঙ্কা বিশেষত, তাতেও কিন্তু ভিটামিন সি চলে যায়। বাট ঝালটা যায় না, কারণ ঝালটা ক্যাপসাইসিনের জন্য হয়, তো ক্যাপসাইসিনয়েডস ওর মধ্যে থাকে বলে ঝালটা আমরা পাই, কিন্তু ভিটামিন সি আপনারা পাবেন না। কাঁচা লঙ্কা যদি প্লেন কেউ খেতে পারেন তাহলে পাবেন, কিন্তু তার থেকে অনেক গুণে বেশি আমরা কিন্তু পেয়ারা, আমলকিতে পাবো। তো এইগুলো মাথায় রাখা দরকার। এইগুলোই হচ্ছে আমাদের মিথস, যে আমরা অ্যাকচুয়াল জিনিসগুলোকে বাদ দিয়ে দিই, কিন্তু যেগুলো খুব কম হয়তো পরিমাণে আছে। পাতিলেবু একটুতে টক হয়ে যায়, আমরা ভাবি প্রচুর ভিটামিন সি, বাট ওটা ওর নেচারটার জন্য ওটা হয়। মোসাম্বিতেও মানে ভিটামিন সি থাকে, কিন্তু ওটাকে অতটাও টক হয়। বেদানাতেও ভিটামিন সি থাকে, ওটাকে অতটাও টক হয়। তো এটা কোনো ব্যাপার নয়, কোনো ফল টক হলে, বিলাতি আমরাও টক হয়, তাতেও থাকবে, কিন্তু অতটা পরিমাণেও থাকবে না যতটা পেয়ারা বা আমলকি দিতে পারবে। ওকে, তো এইগুলো থেকে বেরিয়ে আসা খুব দরকার। নেক্সট হচ্ছে এই যে বেদানার কথা বললাম,
এটা নিয়েও একটা মিথস আছে। অনেকেই মনে করেন যে হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে হচ্ছে বেদানা। ওকে, অ্যাকচুয়ালি বেদানা আমাদের হিমোগ্লোবিন, লোহা, ফলিক অ্যাসিড এগুলো বাড়ায় না। আমরা যদি আয়রন এর সোর্সটা দেখি বা আয়রনের কত গ্রাম বা কত, অ্যাকচুয়ালি আয়রন এমজিতে করা হয়, এমজি অত মাইক্রোগ্রাম কত রয়েছে, মানে মিলিগ্রাম কত আয়রন রয়েছে আমাদের বেদানাতে বা খেজুরে বা সিডসে, তাহলে আমরা খেজুর আর সিডসে বেশি আয়রন পাবো, আমরা রাগিতে অনেক বেশি আয়রন পাবো, গ্রিন লিফি ভেজিটেবলসে অনেক বেশি আয়রন পাবো, কিন্তু বেদানাতে কিন্তু আয়রন পাবো না। কিন্তু একটা মিথ চলে আসছে, আয়রন পাওয়ার জন্য বা হিমোগ্লোবিন পাওয়ার জন্যই কিন্তু আমরা বেদানা খাওয়া দরকার। প্রচুর বেদানা খেতে এক একজন শুরু করে, যখনই শরীর খারাপ হয় বেদানার জুস খাওয়া শুরু হয়ে যায়, মানে একটা প্যাথেটিক সিচুয়েশন ইজ দেয়ার। কিন্তু মনে রাখতে হবে বেদানার গায়ে যে হালকা একটা কি বলবো ব্রাউনিশ বা একটা পার্পেলিশ একটা শেড আসে, ওটা কিন্তু আয়রনের জন্য নয়। ওকে, প্রত্যেকটা ফল, প্রত্যেকটা ফুল, মানে প্ল্যান্ট বেসের যে কোনো জিনিসের মধ্যে একটা করে টক্সিন থাকে। তো এই টক্সিনগুলোকে রিলিজ করা খুব দরকার। যেমন মোচা, থোর মোচা কাটলে হাত কালো হয়ে যায়, তার মানে সেটা আয়রনের জন্য হয় না। কাঁচা কলা কাটলে কালো হয়ে যায় অনেক সময়, আয়রনের জন্য হয় না। কালো মানে আয়রন নয়, এগুলো বুঝতে হবে। এগুলো মিথস, প্রপার ক্লিয়ার মিথ। যদি আমরা আয়রনের ওই যে বললাম টেবিল দেখি, তাহলে দেখতে পাওয়া যাবে যে আয়রন থোর, মোচা, কাঁচকলা একটিতেও রিচ সোর্স নয়। ওকে, কিন্তু তাও এই বছরের পর বছর মিথস চলতে থাকছে, এগুলোতে আয়রন আছে। যখন কারোর রক্তাল্পতা বা অ্যানিমিয়া হচ্ছে, বাজার থেকে প্রচুর কাঁচকলা কিনে এনে তাকে খাওয়ানো শুরু হয়ে গেল, কাঁচকলার ঝোল, এই ওই সেই। কিন্তু এর থেকে কিন্তু বেশি ভালো আপনারা জিওল মাছে পাবেন। কাঁচকলার ঝোল খেয়ে কিছু হয় না, মানে আয়রন তো পাওয়া যায় না, ফাইবার পাওয়া যায়, প্রচুর কার্বোহাইড্রেট পাওয়া যায়, কিন্তু আয়রন পাওয়া যায় না। এখন এইটা তো টোটালি মিথ, কিন্তু বেদানা সম্পর্কে একটা তথ্য দেব ক্লিয়ার করার জন্য। বেদানাকে কেন রাখা হয়? অ্যাকচুয়ালি বেদানার মধ্যে যেটা সব থেকে বেশি থাকে সেটা হচ্ছে ভিটামিন সি। আর ভিটামিন সি কি করে? ওই যে বললাম নিউট্রিয়েন্ট রিয়াকশন বা ইন্টারাকশন। ভিটামিন সি আমাদের আয়রন অ্যাবজর্পশনে সাহায্য করে, শোষণে সাহায্য করে। বাজার থেকে প্রচুর আয়রন সাপ্লিমেন্ট কিনে খেয়ে নিলেই বডিতে কিন্তু আয়রন শোষণ হবে না। অনেকেই দেখেছেন নিজের লাইফ টাইমে যে কনস্টিপেশন হয় বা ব্ল্যাক স্টুল হয়, তার কারণ হচ্ছে আয়রন বডি আমাদের ধরে রাখতে পারে না, সে যে কোনো না যে কোনো ভাবে আমাদের বডি থেকে বের করে দেবে, তো বাই স্টুল সেটা বেরিয়ে যায়। তাহলে আয়রনকে রাখার কি উপায়? ভিটামিন সি যুক্ত খাবার খাওয়া। যারা প্রেগনেন্সিতে আছেন, প্রেগনেন্সি পিরিয়ডে প্রেগনেন্সি প্ল্যান করছেন, তাদেরও অনেক সময় ফলিক অ্যাসিড আয়রনের একটা কম্বিনেশনে ট্যাবলেট দেওয়া হয়। ফলিক অ্যাসিডের সাথে কোনো সম্পর্ক নেই, ফলিক অ্যাসিড হচ্ছে B9, ভিটামিন B9, তো ওটা জলের সাথেই দ্রবণীয়, প্রবলেম হয় না, প্রোটিন একটু খেলেই চলে যায়। কিন্তু আয়রন যদি কেউ খেয়ে থাকেন, কোনো দিন সেটা অ্যাবজর্পশন হবেই না, তার কারণ হচ্ছে তার মধ্যে ভিটামিন সি আমরা দিই না। এখন এখানে অনেকেই বলবেন কেন, কোনো ডাক্তার তো বলেনি। ডাক্তার বলবে না তো, কারণ এটা নিউট্রিয়েন্ট রিয়াকশন, সেটার জন্যই কিন্তু আমরা আছি। এক্সপার্টের সাজেশন নিন, তারা যেভাবে করছেন সেভাবে চলুন, ঠিক ফল পাওয়া যাবে। ওকে, অনেক কিছু বিষয় বস্তু ভেবে চিন্তে ক্যালকুলেট করে একটা মানুষের অবস্থা পার্সোনাল এখন কি সিচুয়েশনে চলছে, তার বডিতে কি চলছে না চলছে, সে কি ওষুধ খাচ্ছে, আদৌ খাচ্ছে কি না, নাকি খাচ্ছেই না, সব কিছুর উপরে ক্যালকুলেশনগুলো কাস্টমাইজেবল হয় এবং সেগুলো ক্যালকুলেটিং এর উপরে ডিপেন্ড করে। তাই একজনের জিনিস অন্যজনের উপরে চাপিয়ে দেওয়া যায় না, বা অন্যজনের খাবারগুলো আমি নিজেও খেয়ে নিতে পারি না। হ্যাঁ, এবার বাড়িতে ভাত ডাল সবজি হচ্ছে, তাহলে কি খাবো না? হ্যাঁ, অবশ্যই খাবো, কিন্তু আমি যা খাচ্ছি খেয়ে আমি এই ফল পেয়েছি, তুমিও খাও, তুমিও ফল পাবে, সেটা হয় না, হতে পারে না। আর যদিও কেউ এটা করে থাকেন, তাহলে কিন্তু বিভিন্ন রকমের প্রবলেম চলে আসে। তাহলে ভিটামিন সি জন্য আমাদের আয়রনের একটা বড় ভূমিকা, মানে আয়রনের জন্য ভিটামিন সি এর ভূমিকা, দুটো একসাথে অ্যাবজর্পশন হয়। আর ভিটামিন সি আয়রন আমাদের একসাথে অ্যাবজর্ব করতে সাহায্য করে। আর সেইখানেই বেদানার ভূমিকা, মানে বেদানা যখন আমরা খাবো, পোমেগ্রানেট, সেটা খেলে আমাদের আয়রনটা শোষণ হতে সাহায্য করে। এই কারণেই বলা হয় যে বেদানা খেলে ভালো। কুলেখাড়ার শাক, প্রচুর কুলেখাড়া শাক খেয়ে নিলেই কিন্তু হবে না। যদি কেউ এনাফ প্রোটিন, মানে মাছ,
বাঙালিদের ক্ষেত্রে মেন মাছ, এছাড়া ডিম অথবা চিকেন না খান, অ্যানিম্যাল প্রোটিন ইনটেক না করেন, যারা ভেজ আছেন তাদের মিল্ক প্রোডাক্ট রাখতে হবে, মানে দুধ, দই, ছানা, পনির এগুলো রাখতে হবে, না হলে হবেই না, মানে কোনোভাবেই অ্যানিমিয়ার যে হিমোগ্লোবিনটা বাড়ানো যাবে না, অসম্ভব ব্যাপার। কারণ হিম প্লাস গ্লোবিন এই দুটো মিলিয়ে আমাদের হিমোগ্লোবিন হয়, অর্থাৎ লোহা যেমন দরকার, হিম ইজ আয়রন আর গ্লোবিন ইজ প্রোটিন, তাহলে প্রোটিনটা ইকুয়ালি দরকার। আমি হিম দিয়ে যাচ্ছি কিন্তু দেয়ার ইজ নো প্রোটিন, দেয়ার ইজ নো গ্লোবিউলিন, দেয়ার ইজ নো গ্লোবিন, তাহলে সেখানে অ্যানিমিয়া ঠিক হতে পারে না। তো এগুলো বুঝতে হবে। কখনো কখনো আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হয়, কখনো কখনো B12 ডেফিসিয়েন্সি হয়, কখনো কখনো ভিটামিন সি ডেফিসিয়েন্সি হয়েও কিন্তু অ্যানিমিয়া হয়ে যায়, ঠিক আছে। রক্তক্ষরণের জন্য অ্যানিমিয়া হয়। মেয়েদের ক্ষেত্রে প্রত্যেক মাসে মেনস্ট্রুয়াল সাইকেলের জন্য, মেনস্ট্রুয়াল ব্লিডিং এর জন্য হিমোগ্লোবিন কম থাকে। তো এটাকে, আমার তো হিমোগ্লোবিন কমই আছে, এটা যেন একটা ফ্যাশন হয়ে গেছে, মেয়েদের তো থাকেই, এইটা বলে নিজেকে আশ্বস্ত করার কিছু নেই। মেয়েদের কম থাকে, বাড়াতে হবে, কারণ মেয়েরা অনেক বেশি কাজ করে, অনেক বেশি সহ্য ক্ষমতা, শারীরিক দিক দিয়ে, মানসিক দিক দিয়ে। যে একটা শিশুর জন্ম দিতে যায় আর কি, শিশুর জন্ম দিতে চলেছেন বা জন্ম দেবেন নিজের লাইফ টাইমে একবার বা দুবার, তাদের আরো বেশি করে স্ট্রং থাকা উচিত, এবং সেটা আয়রন, ফলিক অ্যাসিড দিয়েই। তার জন্য হচ্ছে ভিটামিন সি ম্যান্ডেটরি। এই ছোট ছোট জিনিসগুলো বোঝা দরকার। নেক্সট হচ্ছে ডায়াবেটিসে একটা সমস্যা হয়, অনেকেই ডায়াবেটিসে ওই যে শর্করা কম খেতে হবে, কার্বোহাইড্রেট কম খেতে হবে, ফাইবার বেশি খেতে হবে বলে প্রচুর প্রচুর ওটস এবং প্রচুর প্রচুর ডালিয়া এইগুলো খাওয়া শুরু করেন। এখন কিন্তু কার্বোহাইড্রেটটা বড় ব্যাপার নয়, কার্বোহাইড্রেট আমাদের এমনিও খেতে হবে, অমনিও খেতে হবে। এখন মূল ব্যাপার হচ্ছে কার্বোহাইড্রেট লোড, গ্লাইসেমিক লোড, এই দুটো আমাদের মেন কথা। তো আমি ডায়াবেটিস হয়েছে বলেই, বা আমার পিরিয়ডসে কোনো প্রবলেম হয়েছে বলেই, বা আমাকে ওজন কমাতে হবে, বেশিরভাগ ডায়াবেটিস এটা হয় যাদের টাইপ 2 ডায়াবেটিস বা টাইপ 1 ডায়াবেটিস বা হাইপার গ্লাইসেমিয়া হয়ে গেছে সামহাও, তাদেরকে একটুখানি কার্বোহাইড্রেটে কন্ট্রোল করতে বলেছেন। তখন কি হয়, ফাইবার রিচ খাবার খেতে হবে বলে প্রচুর প্রচুর ওটস এবং প্রচুর প্রচুর ডালিয়া ইনটেক করতে শুরু করেন। এখানেও কিন্তু মিথস আছে। আমি খাবো ফাইবার নেচারটার জন্য, কিন্তু আমি যেটা খাচ্ছি সেটা ইটসেলফ একটা কার্বোহাইড্রেট, তাহলে সেটা যখন আমি খেতে শুরু করব, তার তো পোর্শন কন্ট্রোল করা জরুরি। খেতে হবে মানে ফাইবার রিচ রুটি খাচ্ছি 5টা 6টা 8টা 10টা, এমন অনেক মানুষ আমি পেয়েছি যারা 8টা 10টা রুটি খায়। ওকে, তো ওজন বাড়া তো দূরের কথা, মানে ডায়াবেটিসও কোনোদিনই কন্ট্রোল হবে না, কখনো সম্ভব হবে না। অ্যাজ এ ন্যাশনাল ডায়াবেটিস এডুকেটর আমি এই একটা অ্যাওয়ারনেস সবার মধ্যে দিতে চাইবো যে প্লিজ মেনটেন ইওর পোর্শন সাইজ কন্ট্রোল করুন। পোর্শন সাইজ যদি কন্ট্রোল না করেন, ডায়াবেটিস কেন, কোনো ধরনের সমস্যাই কিন্তু সলভ হয় না। ফাইবার খেতে হবে, ফাইবার তন্তু মানে ওটা একটা পলিস্যাকারাইড, মনে রাখতে হবে পলিস্যাকারাইড হলেও এটা একটা স্যাকারাইড মানে শর্করা। তাহলে তার মানে প্রচুর ওটস খেয়ে ফেলেছি, প্রচুর ডালিয়া খেয়ে ফেলেছি, আমার ডায়াবেটিস ঠিক হয়ে যাবে? কোনোদিন হবে না। আমার ওজন কমে যাবে? কখনো হবে না। এখান থেকে আর একটা সূত্র ধরে আর একটা মিথস আছে, সেটা হচ্ছে ওটস খেলে ওজন কমে। ভীষণ ভ্রান্ত ধারণা। ওই একই কারণ, ওটস হচ্ছে পলিস্যাকারাইড মানে ফাইবার রিচ হয় ঠিকই। যাদের ক্ষেত্রে গ্লুটেনের প্রবলেম আছে বা যারা একটু হাই ফাইবার ডায়েট খুঁজছেন, তারা ওটস ট্রাই করতে পারেন। ওটস ভালো লাগলে খাবেন, না ভালো লাগলে জোর করে খাওয়ার প্রয়োজন নেই। ওজন কমবে বলে ওটস খাওয়া, প্রচুর প্রচুর ওটস খাওয়া, সকালে, রাতে, বিকেলে, ডিনারে যখন খুশি ওটস খাচ্ছে, ভীষণ ব্যাড হ্যাবিট। কারণ হাই ফাইবার ডায়েট মানে একটা রুটি, হাতে গড়া রুটি বা আটার রুটির থেকে প্রচুর পরিমাণে কিন্তু ফাইবার থাকে ওটসে। ওটস অ্যাভানা গোত্রের একটা শস্য, সিরিয়ালসের মধ্যেই পড়ে যায়। তো ওগুলো খেলেও কিন্তু আমার কার্বোহাইড্রেট লোড বাড়ছে, গ্লাইসেমিক লোড বাড়ছে। লোডটা ইজ ম্যান্ডেটরি। তো আমি কত কার্বোহাইড্রেট খাচ্ছি সেটা নয়, আমি একটা রুটিও খেতে পারি। অনেকে একটা রুটির আটার যে পরিমাণ নেয়, একটা রুটি খেতে বলেছি বলে 2টো আটার রুটি মিলিয়ে একখানা রুটি বানায়, তাহলে লাভটা কি হলো? তো পোর্শন কন্ট্রোল ইজ ম্যান্ডেটরি। তাই ওটসও কিন্তু ওয়েট কমায় না। ওই একই কথা, ফাইবার রিচ খাবারগুলো যখন আমরা খাই তখন আমাদের এই প্রবলেমগুলো চলে আসে, এবং সেই জায়গা থেকে আমরা একটু যাতে ফুল লাগে, মানে কম খেয়ে আমি পেটটাকে ভরালাম, তখন আমাদের ফাইবার রিচ খাবারটা খুব কাজে দেয়। এই জন্য ওটসটা ভালো। বাট তার মানে এই নয় যে প্রচুর ওটস খেলাম এবং রাত্রে ওটস খাওয়া, এটাও একটা ব্যাড হ্যাবিট আছে। রাত্রিবেলা পাউরুটি স্যান্ডউইচ করে খেয়ে নিচ্ছে, রাত্রিবেলা মুড়ি খেয়ে নিচ্ছে, এরকম অনেক মানুষ আছেন দেখেছি। মুড়িতেও মনে রাখবেন কোনো ধরনের ফাইবার থাকে না। তাহলে ফ্রি গ্লুকোজ মানে কি হচ্ছে, রক্তে খুব সরাসরি মিশে যাচ্ছে, তাহলে গ্লাইসেমিক লোড বাড়বে, আমাদের শর্করার মাত্রা বাড়বে, খুব স্বাভাবিক। সিমিলারলি হাই ফাইবার ডায়েট হিসেবে হচ্ছে ওটস যখনই রাতে খাচ্ছে, বা পাউরুটি মানে প্রসেস খাবার, মানে অত্যন্ত বাজে একটা খাবার, সেটাকেও বানিয়ে ফেলছে।
তো এইগুলো যখন খাচ্ছে তখন রাত্রিবেলা কি হয়, আমাদের ক্যাপাসিটি বা আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা কমে যায়। কারণ আমরা রাত্রে লাস্ট খাবার খেতে আর কোনো কাজ থাকে না, নর্মালি সবাই শুয়ে পড়ছে। জেনারেলি খাওয়ার পরে শোয়াটাও ঠিক না। তো এইগুলো খেয়ে যখনই শুয়ে পড়ছে, ওই ফাইবারটা কিন্তু হজম হওয়ার সময় পাচ্ছে না। মনে রাখবেন, দেয়ার ইজ 2 টাইপস অফ ফাইবার, একটা সলিবল, একটা ইনসলিবল। ইনসলিবল ফাইবার যদি আমরা খাই, যে কোনো ধরনের এই ওটস, রাই, এই টাইপের জিনিসগুলো বা আটা, গ্লুটেন, এইগুলো যদি খেতে থাকি, বা বিস্কিট জাতীয় জিনিসগুলো, তো ময়দা থাকে, এগুলো তো আরো যাতা জিনিস, খুব তাড়াতাড়ি রক্তে মিশে যাবে। আর যে সমস্ত ইনসলিবল ফাইবার গুলো রয়েছে, বা অনেক সময় এইসবগুলোর ভুসি খান অনেকে রাত্রিবেলা কনস্টিপেশনের জন্য, মনে রাখবেন ও কিন্তু নিজে ইভেন শশা জাতীয় জিনিসগুলো কিন্তু রাত্রিবেলা খাওয়া ঠিক নয়, কারণ ওটা একদম সেলুলোজ, পিওর সেলুলোজ। সেই সেলুলোজ কিন্তু জলে অদ্রবণীয়। ইনসলিবল ফাইবার আমাদের ব্লাড কিন্তু ওকে মানে সোক করতে পারবে না, বা ওর মধ্যে শোষণ করতে পারবে না। সে কিন্তু রক্তের মধ্যে ঘুরে বেড়াবে, আমাদের পেটের মধ্যে ঘুরপাক খাবে। পেট মিনস এখানে স্টমাকে। তাহলে কিন্তু আমাদের একটা ব্লটিং, একটা ফুলনেস। কিন্তু রাত্রিবেলা যদি কেউ ফুলনেস নিয়ে ঘুমাতে যান, সেটা কি ঠিক হবে? সেটা ঠিক না, শরীরের জন্য ভালো হয় না। রাত্রে কিন্তু প্রপার স্লিপ ম্যান্ডেটারি। অনেকেই কোয়ারি করেন, আমার ঘুম আসছে না, সবসময় এটা করেন। ঘুম আসছে না, সরাসরি মোবাইলে চলে যাচ্ছে, স্ক্রিন দেখছি। ঘুম আসছে না, কি করবো, তাই তো ফোন দেখছি। তো এইখান থেকে আরো ডিলে এইভাবে প্রবলেম গুলো সূত্রপাত হয়, এবং যেটাকে কোনোভাবেই ঠিক করা যায় না। যাদের মাইগ্রেন, সাইনাস আছে, অনেক কফি খেয়ে ফেলছেন। কফি খেলে একটা এইগুলো মিথ আছে যে মাইগ্রেনে কফি খুব ভালো, লিভার ডিজিজে কফি খুব ভালো। মনে রাখবেন, কফি ইজ ক্যাফেইন, যেটা কোনোদিনই ভালো খাবার হতে পারেই না। আপনি ইন বিটুইন কোনো দুটো মিলের মধ্যে নিয়েছেন, দ্যাট ইজ ওকে। কিন্তু আপনি কোনো একটা রোগ বা ফিজিওলজিক্যাল প্রবলেমকে কিওর করার জন্য দিনরাত কফি খেয়ে যাচ্ছেন, ভীষণ ব্যাড হ্যাবিট। মাইগ্রেন কোনোদিনই সারবে না, প্লাস অনেক ধরনের প্রবলেমগুলো চলে আসবে। যেমন বিশেষ করে পিসিওএস এর ক্ষেত্রে তো ক্যাফিন একেবারেই চলে না। ভার্টিগো যাদের আছে, ক্যাফিন টোটালি বন্ধ। গ্লুটেন সেন্সিটিভিটি থাকলে, মানে অনেক ধরনের প্রবলেম থাকে, যার মধ্যে কিন্তু কফি বা ক্যাফিনটা একেবারেই চলে না। তো এইগুলো একটু বুঝতে হবে, এগুলো সবই মিথ। তো আজকে এইরকমই কিছু মিথ আমি ক্লিয়ার করার চেষ্টা করলাম। কারোর যদি কোনো কোয়ারি থাকে কমেন্ট সেকশনে লিখবেন, আমি আগামী দিনে আরো সেগুলো নিয়ে বলার চেষ্টা করব। আশা করি সবার কাছে সেশনটা পৌঁছেছে, আর কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আমার সাথে যোগাযোগ করতে গেলে এখানে পিন কমেন্ট করা আছে, এই নাম্বারটাতে যোগাযোগ করতে হবে। আমি কোনো রকমের লিকুইড ডায়েট বা ক্র্যাশ ডায়েট দিই না, পুরোপুরি পিওরলি হোমমেড এবং ব্যালেন্স ডায়েট হয়। সেই জন্যই কিন্তু এর সাস্টেনেবিলিটিটা অনেক বেশি। হয়তো ফল পেতে 2 মাস 4 মাস সময় বেশি লাগবে, কিন্তু জানবেন আপনি যেভাবে তৈরি হবেন ব্যালেন্স ডায়েট দিয়ে, সেটা কিন্তু সাস্টেন করবে থ্রু লাইফ টাইম। তাই সেই জন্য আমি নিজে বেসিক্যালি ব্যালেন্স ডায়েটও করে থাকি, পার্সোনালি আমি রেকমেন্ডও করি, নিজেও করি, সেটা বজায় রাখার চেষ্টা করি, এবং প্রত্যেককে সেই উপদেশটাই দেওয়ার চেষ্টা করি যে আপনারা প্লিজ ব্যালেন্স ডায়েট করুন, যাতে কোনো রকমের ক্র্যাশ থাকবে না। ভাত কমিয়ে দিলাম, রুটি কমিয়ে দিলাম, এগুলো ঠিক নয়। শরীর একটা টাইমে নিতে পারে না, ছেড়ে দেয়, তখনই কিন্তু ওই IBS IBDর মতো প্রবলেম চলে আসে, বা গাট হেলথ ইস্যুস চলে আসে। আর পিসিওএস তো গাট হেলথ ইস্যুস একটা বড় বিগ প্রবলেম এখনকার দিনে। এর বেশি কারণ হচ্ছে লাইফস্টাইলের ডিসঅর্ডার, লাইফস্টাইলে কোনো মডিফিকেশন নেই, প্রপার স্লিপ নেই, রেস্ট নেই, মেন্টাল প্রেশার, এইগুলোর জন্যও কিন্তু এখন প্রবলেমগুলো অনেক বেড়ে যাচ্ছে। সেই জন্য ব্যালেন্স ডায়েট করা খুব জরুরি। খাবারের প্রত্যেকটা উপাদান থেকে খাদ্য খাওয়ার চেষ্টা করুন, তাহলেই হবে। এটুকু করলেই অনেক ফল পাওয়া যায়। তো আশা করি সবার ভালো লাগলো সেশনটা। আগামী দিনে আরো নতুন কিছু টপিক এবং অ্যাওয়ারনেস রিলেটেড ভিডিও নিয়ে আমি ডায়েটিশিয়ান তামান্না সরকার আবারও চলে আসবো। টিল দেন, টেক কেয়ার অফ ইয়োরসেলফ। নিজের জন্য ভাববেন, নিজের কথা অলওয়েজ মাথায় রাখবেন।